This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের আন্দোলনে জড়িয়ে চিকিৎসকরা, বদলেছে শুধুমাত্র স্থান আর কাল। আরজি করের বদলে এবার মেদিনীপুর মেডিকেল সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাত ভোর অবস্থান পিজিটিদের। তাদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। চিঠি আইএমএরও। চিকিৎসক মহলের প্রশ্ন, জুনিয়রদের সাসপেন্ড করে কি আরজি কর আন্দোলনের রাগ মেটাচ্ছে সরকার? ডাক্তারদের আন্দোলন ঘিরে ফের সিঁদুরে মেঘ, ঘোরালো হচ্ছে মেদিনীপুর মেডিকেলের পরিস্থিতি। নেপথ্যে চিকিৎসকদের সাসপেনশন বিতর্ক। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর পর হাসপাতালের 1 ডজন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। সাসপেনশন ও এফআইআর এর তালিকায় শনিবার যোগ হয় শ্বেতা সিং নামে আরও এক পিজিটির নাম। এতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। শনিবার রাত 10টা থেকে প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান শুরু করে দেন অ্যানাস্থেশিয়া ও স্ত্রীরোগ বিভাগের 38 জন জুনিয়র ডাক্তার। সকাল হয়েছে, কিন্তু আন্দোলন বা অবস্থান থেকে এক বিন্দু সরে যায়নি মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আর তাদের এই যে দাবি, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে। এই আন্দোলন আরো বাড়বে বলেই দাবি এখানকার জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্যকর্তাদের মেল করেও সাসপেনশন প্রত্যাহার নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলে অনশনরত চিকিৎসকদের দাবি। আমাদের তরফ থেকে ডিএমই, ডিএইচএস, এনএমসি সব জায়গাতেই মেল পাঠিয়েছি এবং আমরা আশা রাখবো যে খুব শীঘ্রই আমাদের এই যে 7 জন আমাদের কোপিজিটিদের সাসপেন্ড করা হয়েছে, এই ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে এবং তাদের সাসপেনশন উঠে যাবে, এই আশা নিয়েই আমরা এখানে বসে আছি। আমরা সেই মেলের উত্তরের অপেক্ষায় এখানে রয়েছে। যতক্ষণ অবধি না আমরা সেই মেলের উত্তর পাচ্ছি আর আমাদের এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে বা প্রত্যাহার করার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানেই থাকবো। সাসপেনশন তোলার আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছেন মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার চিঠিতে যে আরএমওর সুপারভিশনে এই জুনিয়র ডাক্তাররা তাদের ডিউটি পালন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের উপর এই সাসপেনশনের খাড়া নামলো কেন, এই প্রশ্ন কিন্তু তুলছেন জুনিয়র ডাক্তাররাই। চিকিৎসকরা এতদিন ধরে প্রতিবাদ করেছে, অভয়ার আন্দোলনে পথে নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে বুক খুলেছে, তাই তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। এই যে প্রতিশোধ স্পৃহা নিয়ে যারা গেছেন তারা একরকম ভাবে দেখে গভর্নমেন্ট ডিসিশন মানুষের ভালোর জন্য এবং ন্যায় বিচার। যে মানুষটা মারা গেছে, ইনভেস্টিগেশন হোক না, যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার। আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন। যেহেতু তারা আন্দোলন করেছিলেন, তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে বিবৃতি দিয়েছে আইএমএ রাজ্য শাখাও। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের বিরোধিতার সুর। আইএমএ অ্যাকশন কমিটির বক্তব্য, সাসপেনশনের আগে অভিযুক্ত চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বিতর্কিত স্যালাইন নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আইএমএ। বিষ স্যালাইনের জল আপাতত কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখা যাক। কোথাও এনকাউন্টারে খতম হচ্ছে দাগি আসামি, কোথাও আবার দুদিনের মাথাতেই ধরা পড়ছে খুনে অভিযুক্ত। হঠাৎ করে কি অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের পুলিশ? সেটা কি শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচাতে? কেন এই প্রশ্ন করছে? কারণ এই অতি সক্রিয়তা তো তৃণমূল নেতাদের ধরার ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এই দেখুন না, প্রমোটার পেটানোর ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর, তার তো এখনো পর্যন্ত টিকে ছুতে পারেনি পুলিশ। কেন? প্রভাবশালী বলে কি এই তৃণমূল কাউন্সিলরকে ছাড় দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবাদ আছি
and we'll do it. শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা। রাজীব কুমারের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীদের ওপর গুলি চালানোর সাজা হাতে নাতে পেয়ে যায় পলাতক এই আসামি। গুলিকাণ্ডে সাজ্জাকের এক সহযোগী শেখ হজরতও পুলিশের জালে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল হজরত। গত বুধবার রাতে ডোমকলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে কোপ মেরে অভিযুক্তকে ছিনতাই করার অভিযোগ ওঠে। সেই ঘটনাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীসহ ৫ জনকে চটজলদি পাকড়াও করেছে পুলিশ। এমনকি দুদিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে মালদার তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির। কিন্তু মাস পেরিয়ে গেলেও অধরা বিধাননগর পুরসভার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তোলার টাকা না পেয়ে বাগুইয়াটির এক প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বাট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। প্রমোটারের প্রশ্ন, তবে কি বেছে বেছে সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ? প্রভাবশালী বলেই কি ছাড় তৃণমূল কাউন্সিলরকে? ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি? তার মানে তো বোঝাই যাচ্ছে পুলিশ চেষ্টা করছে। একাধিক জায়গায় ফেরারকে পুলিশ ধরেছে, হয়তো কোনো একটা জায়গায় ধরতে একটু দেরি হচ্ছে, তার মানে এই নয় যে পুলিশ চেষ্টা করছে না। ফলে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। এখন সেটা আমরা সকলেই সেটা নজর রাখছেন, অপেক্ষা করছেন। গত বছরের শুরুতে ইডি পিটিয়ে দীর্ঘদিন ফেরার ছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। বিরোধীদের অভিযোগ ছিল প্রভাবশালী শাহজাহানকে আড়াল করা হচ্ছে। সন্দেশখালীতে রাজীব কুমার রাত কাটানোর পরপরই গ্রেফতার হয় শাহজাহান। সাজ্জাকের এনকাউন্টারের পিছনেও ডিজির হুঁশিয়ারি। কাউন্সিলর সমরেশকে ধরতেও কি শেষ পর্যন্ত রাজীবের গ্রিন সিগন্যাল লাগবে, বা আরো কোনো হায়ার অথরিটির? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবার বারাসত থেকে গ্রেপ্তার এক বিজেপি নেতা। ধৃত ইন্দ্রজিৎ দে গত পুরসভা ভোটে বারাসতের 27 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন। জ্যোতির্ময় দে নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের সূত্রে এই ইন্দ্রজিৎ দের হদিশ পায় পুলিশ। অভিযোগ, জ্যোতির্ময়কে ভারতে আসার পর পরিচয়পত্র সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন এই ইন্দ্রজিৎ দে। বাংলাদেশে থাকা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার, আধার, প্যান কার্ডের মতো যাবতীয় পরিচয়পত্র বেআইনিভাবে তৈরি করে দিত এই ইন্দ্রজিৎ দে। ধৃতের 3 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। এই ইন্দ্রজিৎ দে শুধুমাত্র একা যে করেছে তা তো না, এর সঙ্গেও নিশ্চয়ই একটা বড় চক্র জড়িয়ে রয়েছে। কোন কোন কাজে এই বিজেপি নেতা ইন্দ্রজিৎ দের ভূমিকা ছিল? দেখো, এইটাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে যে কোন কোন কাজে ভূমিকা ছিল। এই গত কয়েকদিন আগে জ্যোতির্ময় দে নামে একজন গ্রেপ্তার হয় এবং এই ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার আই কার্ড, এই সমস্ত কাজ এই সমীর দাসের নেতৃত্বে যে গ্রেপ্তারগুলো হয়েছিল, সেই সমস্ত গ্রেপ্তারগুলোর সঙ্গে তথ্য নথি মিলিয়ে পুলিশ জানতে পারে এই জ্যোতির্ময় দের আসলে পাসপোর্ট ছিল যার কাছে, সে হচ্ছে ইন্দ্রজিৎ দে। এই ইন্দ্রজিৎকে পুলিশ আইডেন্টিফাই করে এবং তারপর গতকাল তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং পুলিশ এই গোটা ইন্দ্রজিতের ঘটনা কি কি তার বক্তব্য রয়েছে, কি কি পার্টিসিপেশন রয়েছে, সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রসঙ্গত যেটা জানা যায় যে ইন্দ্রজিৎ দে রাজনৈতিকভাবে সে বিজেপি দলে ভোটে লড়াই করেছিলেন, সেটা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে। শর্মিষ্ঠা, কিন্তু আর কি বলবো, বলিউডে অভিনেতা সৈফ আলী খানেরই তো নিরাপত্তা নেই। আমার আপনার কি হবে? যদি অন্য প্রেক্ষিত হলেও বিশেষ নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলছেন বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। কেন, সেই নিদানও দিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। জোরদার শুরু হয়ে গিয়েছে এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সভাপতি।
ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যুক্তিও দিয়েছেন সুকান্ত। নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্ত। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? রামনবমীর মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে হাঁটা নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। ইদানিং বিজেপি নেতারা সরাসরি অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করছেন। ডিসেম্বরে বাংলাদেশিরা যখন হামলার হুমকি দিচ্ছিল, তখনও অস্ত্রের নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে। রবিবার রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে নেমেও অস্ত্র রাখার পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? সুকান্তর মন্তব্য নিয়ে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমালোচনায় মুখর তৃণমূলের নেতা মন্ত্রীরা। একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী, সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কনজন? ভালোভাবে চামচারা কি ব্যাপারে, যে ভাষায় কথা বলবে, ভালোভাবে যে ভাষায় বলবে সে ভাষাই তো কথা বলবে। সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার হুমায়ুন সুকান্তকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন। কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। কি বুঝলেন? যে যার অস্ত্রে শান দিতে ব্যস্ত। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। সুকান্ত মজুমদার জঙ্গির ভাষায় কথা বলছেন, ফেরাদ হাকিম তো এভাবেই আক্রমণ করলেন, যদিও তার বক্তব্যের আবার পাল্টা উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার। হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোমরে কেউ জয় শ্রীরাম বলে RDX বেঁধে নিয়ে কোনদিন নিজেকে উড়িয়ে দিয়েছে দেখেছেন? ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি বলে যে হিন্দু ধর্মে দেবদেবীদের হাতে অস্ত্র আছে। এমনকি আমাদের অনেক যে সমস্ত সম্প্রদায় আছে, যেমন উদাহরণস্বরূপ শিখ সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরও নিয়ম হচ্ছে কৃপান রাখার। তো ভারতবর্ষের সংস্কৃতিতে এটা আছে, নতুন কিছু সুকান্ত মজুমদার বলেনি। শাসকের গোষ্ঠী কোন্দলে তপ্ত হারোয়া। কোন্দলের জেরে দলেরই পার্টি অফিস ভাঙার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। লাঠি সোটা নিয়ে হামলায় আহত বেশ কয়েকজন। হারোয়া ব্লকের দীর্ঘদিনের সভাপতি ছিলেন ফরিদ জামাদার, তাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় সিরাজুল ইসলামকে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ফরিদ জামাদার গোষ্ঠীর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিরাজুলের অনুগামীদের বিরুদ্ধে। কলকাতায় আসার পথে হাসনাবাদের কিশোরের রহস্য মৃত্যু। SSKM-এ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৃত কিশোরের নাম দেব ঘোষ, তার বাড়ি হাসনাবাদের নোয়াপাড়ায়, বয়স 15। সপ্তাহে 3 দিন রবীন্দ্র সরোবরের কাছে একটি মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতে আসত সে। গতকাল সকালে দেব হাসনাবাদ থেকে নদী পার করে কলকাতায় আসছিল বাসে করে।
পরিবারের অভিযোগ, বাসে বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির কাছে পৌঁছানোর পর 5 দুষ্কৃতী তাকে মারধর করে, মোবাইল ফোন, মানি ব্যাগ কেড়ে নেয়। প্রগতি ময়দান থানার এক হোমগার্ডকে জানানো সত্ত্বেও বিষয়টিতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বাড়ি ফেরার জন্য ফের বাসে উঠে পড়ে দেব ঘোষ, কিন্তু মাঝপথে অসুস্থ বোধ করায় দেব মিনাকা থানার সামনে নেমে পড়ে। সেখানে গিয়ে পুলিশকে জানায় তাকে মারধর করা হয়েছে এবং মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। সে যথেষ্ট অসুস্থ বোধ করছে। সেখানকার পুলিশ তাকে হাসপাতালের দিকে সামান্য এগিয়ে দেয়, কিন্তু দেব হাসপাতাল পর্যন্ত পৌঁছতেই সেখানে একটি দোকানের সামনে বসে পড়ে। দিনভর অচৈতন্য অবস্থা পড়েছিল সে। ভোর রাতে ছেলেকে খুঁজে পেয়ে মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। বেলা 12টা নাগাদ চিকিৎসকরা জানান ছেলেটি মারা গিয়েছে। অভিযোগ, পরিজনেদের না জানিয়ে 15 বছরের দেব ঘোষের মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। চেক করা যায়, এরা মরে যাবে। সিসিটিভিটা আপনারা সব করা সিসিটিভি চেক করুন। আমি এটুকু বলতে পারি, আমার ছেলে কালকে আসছিল দেশ থেকে, আস্তে আস্তে তারপরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার সায়েন্স সিটির ওখান থেকে সকালে যা শুনেছি ছেলের মুখে, সায়েন্স সিটির ওখান থেকে 4-5 জন ধরে নিয়ে গেছিলো, ফোন আর মোবাইল কেড়ে নিয়েছে। তারপরেও আর কিচ্ছু জানে না, ছেলের খুঁজে পাইনি। আজকে সকালে আমাদের মালঞ্চের ওখান থেকে পেয়েছি খুঁজে, ওখান থেকে খবর পেয়েছি, পেয়ে মিনাখার ওখানে হসপিটাল থেকে ছেলেকে পেয়েছি কাছে, নিয়ে আমরা ওই হসপিটালে এসেছি। মানে মিনাখা আসলে পৌঁছে দিল, একটা রিক্সাওয়ালা পৌঁছে দিয়েছে। না না না, ও চেনে না। আসলামাবাদ থেকে আসে আমাদের লেক স্টেডিয়ামে, সপ্তাহে 3 দিন খেলা করে, ক্রিকেট খেলে। ও ভালো খেলোয়াড়। আর খেলতে আসছিল, সায়েন্স সিটি মনে লেবেছে, তারপরে খুঁজে পায় না। বাসে করে আবার ওই ক্ষমতা আছে, বাসে করে ওখানে মিনাকা হসপিটাল অব্দি গেছে। পুলিশ ওখানে ভর্তি করেছে। তখন মা গিয়ে ওর বাবা গিয়ে নিয়ে আসে হসপিটাল থেকে। গাড়িতে করে যখন নিয়ে আসে, ও বলছে মা আমাকে কি খাবিছে আমি জানি না, আর হাতে পুরো ফুটো আছে। তারপর ও নাকি বলেছে হোমগার্ডকে, স্যার আমার মোবাইলটা মানিব্যাগ না 5টা ছেলে বের করে নিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে। কেরা বলে হোমগার্ডটা ওখানে বসে গেছে। অসমের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি সওয়াল শুভেন্দুর। পশ্চিমবঙ্গেও এমন সরকার তৈরি করুন যারা এখানে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পের দরকার হবে না, এমনিতেই সোজা হয়ে যাবে। অবৈধভাবে এখানে বসবাসকারীরা এমনিতেই সোজা হয়ে যাবে। বারাসতের অনুষ্ঠানে হুঙ্কার শুভেন্দুর। আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে। নাগরিক পুঞ্জি ভারতীয়রা থাকবে, অভারতীয়দের চিহ্নিত করে ডি করবেন। আসামে 16 লক্ষ করেছে। ডি মানে ডাউটফুল, ভোটাধিকার কেড়ে নেওয়া, রেশন থেকে বঞ্চিত করা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য থেকে বঞ্চিত করা। কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, এতে সোজা হয়ে যাবে। আপনার হাতে সব। এই সিদ্দিকুল্লাহ, এই জাভেদ খান, এই শাহজাহান, এই ফিরাদ হাকিম, এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে 31-এর পরে আর কিছু করতে হবে না। মোহন মাঝির উড়িষ্যা, নইলে মানিক সার ত্রিপুরা, নইলে হেমন্ত বিশ্ব শর্মার আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু। বিজেপি, সিপিএম, তৃণমূলের কমিটি থাকবে গ্রামে, সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি। এটাই হবে একমাত্র বাঁচার পথ। जो हिंदू हित में काम करेगा 26 साल बंगाल में वही राज करेगा।